but I am painful as well as compelled to inform you that I am unable to disregard the brilliance of a really learned man for the sake of friendship. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from PK De Sarkar. Translation number is 52. ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, জর্জ ওয়াশিংটন তার বন্ধুর দুঃখের কথা শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো আজকে আমি তোমার সাথে এই ট্রান্সলেশনটা পুরোপুরি সলিউশন করে তার ইংরেজি দুরকমভাবে কেমনভাবে লিখতে হয় তা তোমার সাথে শেয়ার করব এবং এর পুরো সলিউশনটা তোমাদের দেখিয়ে দেবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমি আর দেরি না করে আমরা আগে দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কী বলছে এটা আমরা আগে দেখে নিই। জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করলেন কেন? আমার অর্থে কি আপনার দাবি নাই? যা হোক, আপনি নিশ্চিন্ত হন। তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে, বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না। আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন। আমি ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করিব। তো আমরা দেখে নিচ্ছি প্যাসেজে কী বলছে। তো তোমরা নিজের আগে একটু টাইম নাও, প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই প্যাসেজের সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, জর্জ ওয়াশিংটন তার বন্ধুর দুঃখের কথা শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। তো এটা আমি লিখেছি, জর্জ ওয়াশিংটন became grief stricken when he heard the inner gloom of his friend. লিখলাম, জর্জ ওয়াশিংটন became grief stricken. জর্জ ওয়াশিংটন অত্যন্ত ব্যথিত হইলেন, became grief stricken when he heard, যখন তিনি শুনলেন, the inner gloom of his friend, তার বন্ধুর দুঃখের কাহিনী। when he heard the inner gloom of his friend. তো এটা আমি লিখেছি পুরো সেন্টেন্সটাই পাস্ট ইনডিফিনিট টেন্সে। জর্জ ওয়াশিংটন became grief stricken, তাহলে became পাস্ট ইনডিফিনিট টেন্স, when he heard, তাহলে হার্ডও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো, when জর্জ ওয়াশিংটন heard the miseries of his friend, he was deeply moved to intolerable anguish. লিখলাম, when জর্জ ওয়াশিংটন হার্ড দ্য মিজারিজ অফ হিজ ফ্রেন্ড, যখন জর্জ ওয়াশিংটন শুনেছিলেন দ্য মিজারিজ অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর দুঃখের কাহিনী। when জর্জ ওয়াশিংটন হার্ড দ্য মিজারিজ অফ হিজ ফ্রেন্ড, হি ওয়াজ ডিপলি মুভড, তিনি ব্যথিত হয়ে পড়েছিলেন, হি ওয়াজ ডিপলি মুভড টু ইনটলারেবল অ্যাঙ্গুইশ, মানে এমন একটা ব্যথা যা তিনি সহ্য করতে পারছিলেন, অর্থাৎ তিনি ব্যথিত হয়ে পড়েছিলেন, ইনটলারেবল অ্যাঙ্গুইশ। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি, when জর্জ ওয়াশিংটন হার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং হি ওয়াজ ডিপলি মুভড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে পরের পার্টটা লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু কোটেশন দিয়ে শুরু হচ্ছে এবং এই কোটেশনটা চলছে। এটা আমি লিখেছি, আফটার মাচ পন্ডারেন্স হি ফাইনালি ইনফর্মড, কমা কোটেশন, ইউ আর মাই বুজুম ফ্রেন্ড। তাহলে অনেক চিন্তাভাবনার পর, আফটার মাচ পন্ডারেন্স, সে শেষ পর্যন্ত জানালো তাকে, তাহলে হি ফাইনালি ইনফর্মড, কমা কোটেশন, ইউ আর মাই বুজুম ফ্রেন্ড, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। তাহলে আফটার মাচ পন্ডারেন্স হি ফাইনালি ইনফর্মড, ইনফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স এবং কমা কোটেশনের মধ্যে
যেহেতু এটা কোটেশনের মধ্যে লেখা আছে তাই এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, তাই আমি লিখেছি ইউ আর মাই বুজুম ফ্রেন্ড। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর ইউজ করে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো হি ওয়াজ ইন এ স্টেট অফ ইন্টেন্স কন্টেম্পলেশন অ্যান্ড হি ফাইনালি said to him, comma quotation, you are my bosom friend. লিখলাম he was in a state of intense contemplation, তাহলে তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তাহলে he was in a state of intense, তীব্র contemplation, চিন্তার মধ্যে তিনি পড়ে গেছিলেন, তিনি কি করবেন। and finally he said to him, শেষ পর্যন্ত তিনি তাকে বললেন, comma quotationের মধ্যে you are my bosom friend, আপনি আমার অন্তরঙ্গ বন্ধু। he was in a state of intense contemplation, তাহলে was যেটা লিখলাম past indefinite tense এ was ব্যবহার করে and finally said to him past indefinite tense কম্পাউন্ডেশনের মধ্যে you are my bosom friend, তাহলে you are my bosom friend এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোটেশনের মধ্যে আর ইউজ করে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো আপনার উচিত ছিল। আমি লিখেছি ইউ শুড হ্যাভ ইনফর্মড মি অফ ইউর ইন্ডিজেন্সি beforehand, উইদাউট বিইং অ্যাশেমড। তাহলে কি লিখলাম ইউ শুড হ্যাভ ইনফর্ম মি, আপনার উচিত ছিল আমাকে জানানো, অফ ইউর ইন্ডিজেন্সি আপনার অর্থাভাবের কথা, beforehand, অনেক পূর্বে, উইদাউট বিইং অ্যাশেমড কোনো রকম লজ্জা না পেয়ে। এটা লিখলাম ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, জানানো উচিত ছিল, যেহেতু জানানো উচিত ছিল এইভাবে লেখা হয়েছে তাহলে উচিত থাকলে শুড ইউজ করব, এবং যদি উচিত ছিল তাহলে শুড হ্যাভ ইনফর্মড মি, তাহলে শুড দিয়ে হ্যাভ তারপরে V3, ইউ শুড হ্যাভ ইনফর্মড মি অফ ইউর ইন্ডিজেন্সি আপনার অর্থাভাবের কথা, বিফোর হেড আরও পূর্বে, উইদাউট বিইং অ্যাশেমড লজ্জা না পেয়ে আপনার আরও পূর্বে আমাকে জানানো উচিত ছিল। এই সেন্সটা আমি এইভাবেই লিখলাম, অর্থাৎ এইভাবে এটা লিখতে হবে। এছাড়া তোমরা বলতে পারো ইউ শুড হ্যাভ ইনফর্মড মি বিফোর উইদাউট বিইং শাই দ্যাট ইউ ওয়ার ইন ফিনান্সিয়াল ক্রাইসিস। লিখলাম ইউ শুড হ্যাভ ইনফর্মড মি বিফোর উইদাউট বিইং শাই, তাহলে তোমার উচিত ছিল আমাকে জানানো পূর্বে, উইদাউট বিইং শাই কোনো রকম লজ্জা না পেয়ে, দ্যাট ইউ ওয়ার ইন ফিনান্সিয়াল ক্রাইসিস যে তুমি ছিলে অর্থাভাবে। তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখলাম সে একইভাবে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি বিফোর উইদাউট বিইং শাই, তোমার জানানো উচিত ছিল আগে লজ্জা না পেয়ে, শুড হ্যাভ V3 এইভাবে এটা লিখতে হবে, জানানো উচিত ছিল, উইদাউট বিইং শাই দ্যাট ইউ ওয়ার ইন ফিনান্সিয়াল ক্রাইসিস তুমি ছিলে অর্থাভাবে, ইউ ওয়ার ইন ফিনান্সিয়াল ক্রাইসিস, তাহলে ওয়ার ইউজ করে পাস্ট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করলেন কেন। আমি লিখেছি হোয়াই ডিড ইউ স্ট্রাইভ সো হার্ড আনসেন্সিভলি ফর এ লং টাইম উইদাউট ডুইং সো। লিখলাম হোয়াই ডিড ইউ স্ট্রাইভ সো হার্ড, তাহলে আপনি এতদিন কষ্ট করলেন কেন। হোয়াই ডিড ইউ স্ট্রাইভ সো হার্ড অনর্থক, আনসেন্সিভলি অনর্থক, আনসেন্সিভলি ফর এ লং টাইম দীর্ঘকাল ধরে, উইদাউট ডুইং সো তা না করে। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখলাম হোয়াই ডিড ইউ স্ট্রাইভ সো হার্ড আনসেন্সিভলি, তাহলে ডিড ইউ স্ট্রাইভ, তাহলে লিখলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করে, ফর এ লং টাইম উইদাউট ডুইং সো তা না করে। এছাড়া তোমরা লিখতে পারো হোয়াই ডিড ইউ সাফার ফর এ লং টাইম আননেসেসারিলি উইদাউট ডুইং সো। হোয়াই ডিড ইউ সাফার ফর এ লং টাইম, আপনি কেন এত কষ্ট করলেন বা সাফার করলেন ফর এ লং টাইম দীর্ঘ সময় ধরে, আননেসেসারিলি অপ্রয়োজনীয়ভাবে বা অনর্থকভাবে, উইদাউট ডুইং সো এটা না করে, এটাও সে একইভাবে লিখেছে হোয়াই ডিড ইউ সাফার, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, আমার অর্থে কি আপনার দাবি নাই। আমি লিখেছি হ্যাভ ইউ নো রাইট ইন মাই মানি অর ওয়েলথ, আমার অর্থে কি আপনার দাবি নাই। হ্যাভ ইউ নো রাইট, আপনার কোনো দাবি নেই, ইন মাই মানি অর ওয়েলথ আমার সম্পত্তিতে বা আমার অর্থে কি আপনার কোনো দাবি নাই। হ্যাভ ইউ নো রাইট ইন মাই মানি অর ওয়েলথ, তাহলে এটা আমি হ্যাভ ভার্ব দিয়ে
লিখে কোশ্চেন করে দিয়েছি। এছাড়া তোমরা লিখতে পারো ডোন্ট ইউ হ্যাভ এনি অথরিটি ইন মাই ফিনান্সিয়াল ম্যাটার। আমার সম্পত্তিতে আপনার কি কোনো দাবি নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি অথরিটি ইন মাই ফিনান্সিয়াল ম্যাটার। ডোন্ট ইউ হ্যাভ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে দিয়েছি, ডোন্ট ইউ হ্যাভ এনি অথরিটি ইন মাই ফিনান্সিয়াল ম্যাটার। নেক্সট সেন্টেন্স, যাই হোক আপনি নিশ্চিন্ত হন। আমি লিখেছি হোয়াট এভার দ্য ম্যাটার ইজ ইউ শুড বি কেয়ার ফ্রি। যাই হোক আপনি নিশ্চিন্ত হন, হোয়াট এভার দ্য ম্যাটার ইজ ইউ শুড বি কেয়ার ফ্রি বা ইউ শুড বি অ্যাট ইজ। তাহলে অ্যাট ইজ বা কেয়ার ফ্রি মানে নিশ্চিন্ত হওয়া। হোয়াট এভার দ্য ম্যাটার ইজ তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে ইজ ইউজ করে, এবং ইউ শুড বি ভার্ব, ইউ শুড বি কেয়ার ফ্রি বা ইউ শুড বি অ্যাট ইজ, আপনি নিশ্চিন্ত হন। অর্থাৎ সেন্সটা এমন রয়েছে আপনার নিশ্চিন্ত হওয়া ঠিক হবে। ইউ শুড বি অ্যাট ইজ বা ইউ শুড বি কেয়ার ফ্রি, বি ভার্ব ইউজ করেছি শুড দিয়ে। এছাড়া তোমরা বলতে পারো হোয়াট এভার দ্য ম্যাটার ইজ, ফার্স্ট পার্টটা সেম রেখে ইউ শুড রিমেন আনপার্টার্বড। যাই হোক না কেন আপনি নিশ্চিন্ত হন, হোয়াট আর দ্য ম্যাটার ইজ ইউ শুড রিমেন আনপার্টার্বড, আপনি নিশ্চিন্ত থাকুন বা চিন্তিত থাকবেন না। ইউ শুড রিমেন আনপার্টার্বড, আপনি নিশ্চিন্ত থাকুন। শুড রিমেন, শুড ভার্ব ইউজ করে তারপরে রিমেন V1 তারপরে আনপার্টার্বড, আপনি নিশ্চিন্ত থাকুন। নেক্সট সেন্টেন্স, তবে একটি কথা আমি দুঃখের সহিত জানাইতে বাধ্য হইলাম যে বন্ধুত্বের অনুরোধে আমি প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর কখনোই করিতে পারিব না। আমি লিখেছি বাট আই এম পেইনফুল অ্যাজ ওয়েল অ্যাজ কম্পেলড টু ইনফর্ম ইউ দ্যাট I am unable to disregard the brilliance of a really learned man for the sake of friendship. But I am painful as well as compelled. আমি দুঃখিত এবং বাধ্য to inform you আপনাকে জানাতে হয় that I am quite unable to disregard আমি পুরোপুরি অসম্মত বা পারবো না to disregard অনাদর করতে the brilliance of a real learned man একটি গুণী ব্যক্তির সদ্গুণের অনাদর আমি করতে পারবো না। I am quite unable to disregard the brilliance of real learned man for the sake of friendship বন্ধুত্বের অনুরোধে বা বন্ধুত্বের অনুরোধের জায়গায়। তো এটাই আমি লিখলাম। এটা আমি লিখলাম কীভাবে না, বাট আই এম পেইনফুল আমি দুঃখিত অ্যান্ড কম্পেলড, তাহলে আই এম পেইনফুল অ্যাজ ওয়েল অ্যাজ কম্পেলড, দুঃখিত এবং বাধ্য। আই এম কম্পেলড, তাহলে আই এম কম্পেলডটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটেড প্যাসিভ, আই এম কম্পেলড, অ্যান্ড আই এম পেইনফুল এটা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ কম্পেলড টু ইনফর্ম ইউ জানাতে যে একটি বিষয়, আই অ্যাম কোয়াইট আনএবল টু ডিসরিগার্ড, তাহলে আই এম কোয়াইট আনএবল এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু ডিসরিগার্ড অনাদর করতে দ্য ব্রিলিয়ান্স অফ এ রিয়েল ট্যালেন্টেড ম্যান সদ্গুণের অনাদর করতে একটি লোকের যে প্রকৃত গুণী তার সদ্গুণ অনাদর করতে পারবো না ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বের অনুরোধে। এভাবে আমি সেন্টেন্সটা লিখলাম। এছাড়াও তোমরা বলতে পারো আই উইথ আটার স্যাডনেস কুড নট হেল্প সেইং দ্যাট আই can never uncare the excellence of a highly proficient man for the sake of my friendship. লিখলাম I with utter sadness could not help saying that, তাহলে আমি দুঃখের সাথে এটা না বলে থাকতে পারলাম না, মানে বলতে বাধ্য হলাম যে that I can never uncare আমি কখনো অনাদর করতে পারবো না, I can never uncare the excellence সদ্গুণ of a really proficient man প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর করতে পারবো না, that I can never uncare the excellence of a really proficient man for the sake of my friendship, তাহলে I can never uncare আমি কখনোই অনাদর করতে পারবো না the excellence সদ্গুণ of a really proficient man একজন গুণী ব্যক্তির সদ্গুণ কখনো অনাদর করতে পারবো না, নেভার আনকেয়ার
ফর দ্য সেক অফ মাই ফ্রেন্ডশিপ, আমার বন্ধুত্বের অনুরোধে। আই উইথ মাই আটার স্যাডনেস কুড নট হেল্প সেইং, এটা না বলে থাকতে পারলাম না, কুড নট হেল্প সেইং, এটা এরকমভাবে লিখতে হয়, না বলে থাকতে পারলাম না, কুড তারপরে নট হেল্প সেইং ভাবের সঙ্গে আইএনজি, দ্যাট আই ক্যান নেভার আনকেয়ার, কখনো অনাদর করতে পারি না, ক্যান মডেল ইউজ করে তারপরে নেভার আনকেয়ার, ক্যান প্লাস V1, দ্য এক্সিলেন্স সদ্গুণ অফ এ রিয়েলি প্রফিশিয়েন্ট ম্যান, একজন গুণী ব্যক্তির, ফর দ্য সেক অফ মাই ফ্রেন্ডশিপ, আমার বন্ধুত্বের অনুরোধে। তোমরা এইভাবেও এই সেন্টেন্সটা লিখতে পারো। নেক্সট সেন্টেন্স, আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন। তাহলে এটা আমি লিখেছি মোর কম্পিটেন্ট অর ডেক্সট্রাস পারসনস দ্যান ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। তাহলে আপনার থেকে অনেক যোগ্যতর ব্যক্তি এখানে আছে যারা এই পোস্টের জন্য আবেদন করেছেন। তাহলে মোর কম্পিটেন্ট অর ডেক্সট্রাস, তাহলে আরও বেশি কম্পিটেন্ট বা ডেক্সট্রাস যোগ্যতর ব্যক্তি, দেন ইউ আপনার থেকে, হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট এই পোস্টের জন্য আবেদন করেছেন। তাহলে লিখেছি হ্যাভ অ্যাপ্লাইড দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে মোর কম্পিটেন্ট অর ডেক্সট্রাস পারসনস দেন ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। লাস্ট সেন্টেন্স, আমি এই কার্যে যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করব। আমি লিখেছি আই উইল এমপ্লয় দ্য মোস্ট এলিজিবল পারসন ফিট ফর দ্য পোস্ট। তাহলে আমি নিযুক্ত করব, আই উইল এমপ্লয় দ্য মোস্ট এলিজিবল পারসন, সব থেকে বেশি যোগ্য, ফিট ফর দ্য পোস্ট, যেই কাজের জন্য উপযুক্ত হবে সেই পোস্টের জন্য। আই উইল এমপ্লয় দ্য মোস্ট এলিজিবল পারসন ফিট ফর দ্য পোস্ট। তাহলে আই উইল এমপ্লয় এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো আই উইল অ্যাপয়েন্ট দ্য পারসন হু অ্যাকচুয়ালি ডিমস ফিট ফর দ্য পোস্ট। এছাড়া তোমরা লিখতে পারো আই উইল অ্যাপয়েন্ট দ্য পারসন হু অ্যাকচুয়ালি ডিমস ফিট ফর দ্য পোস্ট। আমি লিখলাম আই উইল অ্যাপয়েন্ট দ্য পারসন, তাহলে আমি লিখলাম আই উইল অ্যাপয়েন্ট দ্য পারসন, আমি তাকেই নিযুক্ত করব, হু অ্যাকচুয়ালি ডিমস ফিট ফর দ্য পোস্ট, যে এই পোস্টে পুরোপুরি ফিট করবে বা পুরোপুরি ঠিকঠাক হবে। তাহলে আই উইল অ্যাপয়েন্ট দ্য পারসন, ফিউচার ইনডিফিনিট টেন্স, হু অ্যাকচুয়ালি ডিমস ফিট, তাহলে হু অ্যাকচুয়ালি ডিমস ফিট ফর দ্য পোস্ট। তাহলে এটা আমি লিখলাম পরের পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও, টোটাল সলিউশন অফ প্যাসেজ নাম্বার 52 ফ্রম পিকে দে সরকার। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, আর একের মধ্যে আমাকে সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজকে এটা শেয়ার করলাম এবং পরের ক্লাসে আরও একটা ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেইন।